আবারও আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা দিল্লি বসে। দিল্লি থাকলেও ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা। মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন শেখ হাসিনা। যখন আপনাদের ঘুম ভাঙবে তখন দেখবেন সবকিছু শেষ হয়ে গেছে। রিফাইন্ড আওয়ামী লীগের বিরুদ্ধে ডক্টর ইউনূস সরকার এবার নড়ে চড়ে বসেছে। ইট মিনস আওয়ামী লীগ ফিরে আসার আর কোনো সুযোগ নেই। সরাসরি আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনীতি কোনোদিনই আসতে পারবে না। ইমাম মাহদী আসার আগ পর্যন্ত আসার কোনো সম্ভাবনা নাই। দাজ্জালের শাসন যখন পুরোপুরি কায়েম হবে তখনও আওয়ামী লীগ আসতে পারবে না। বিমানবন্দরে ভয়াবহ আগুন, সন্দেহে নাশকতা। এইভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা কোনো সাধারণ ঘটনা না। আমরা নজরে রাখতেছি কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হয়েছে কিনা তা আমরা জানতে পারবো। কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা বিশেষ করে অর্থ পাচার বা দুর্নীতির ফাইল বা বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত ফাইলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা আমরা জানতে পারবো। 4 দিনের ব্যবধানে দেশের 3টি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মিরপুর থেকে চট্টগ্রাম, এমনকি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সবগুলো অগ্নিকাণ্ডের মাত্রাই ছিল তীব্র থেকে তীব্রতর। তাই প্রশ্ন উঠছে, একের পর এক আগুন লাগার এসব ঘটনা নিছক দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ? 5 দিনের ব্যবধানে রাজধানী ও বন্দরনগরীতে ঘটে যাওয়া 3টি ভয়াবহ অগ্নিকাণ্ড জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো আকাশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এমনই চিত্র দেখা গেছে শনিবার দুপুরে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, একের পর এক আগুনের তাণ্ডবে আতঙ্কে গোটা দেশ। হাসিনার ষড়যন্ত্রেই ঢাকা বিমানবন্দর থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে চলছে ক্ষতির মহা উৎসব। এবার সামাল দিতে পারবে কি প্রফেসর ইউনূস? অপরদিকে যে অ্যাকশন নিল সেনাপ্রধান, জানতে পারবেন আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে, তাই ভিডিওটির শুরু থেকেই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। প্রিয় জন্মভূমি পড়ছে, প্রতিদিন কোথাও না কোথাও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তবে ম্যাক্সিমাম জায়গায় অব্যবস্থাপনা, অনিয়ম, আইন কানুন না মানাটাই মেইন কারণ। তবে বাংলাদেশে একটা চিরাচরিত নিয়ম আছে, ধরেন যিনি সরকারে থাকেন আর যখন দেশে কোনো এরকম বড় মাপের ঘটনা ঘটে সেখানে বিরোধী দল অথবা যারা ক্ষমতায় থাকেন না তাদেরকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দোষী করা হয়। যেমনটা আওয়ামী লীগ সরকারের আমলে যে কোনো ধরনের দুর্ঘটনা, বড় কোনো কাণ্ড ঘটলেই জামাত, শিবির বা বিএনপির নাম নেওয়া হতো যে অগ্নি সন্ত্রাস করে তারা। আবার এখন সময় বদলাইছে, আওয়ামী লীগ ক্ষমতায় নেই, দেশ ছেড়ে পলাতক আছে দলটির সবচেয়ে বড় বড় নেতারা। কিন্তু যখনই বাংলাদেশে কোনো দুর্ঘটনা ঘটছে সেই ঘটনায় আওয়ামী লীগের নাম অটোমেটিক কানেক্টেড হয়ে গেছে। আজকে আপনারা জানেন যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজ, আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আগুন লাগার যে সিস্টেমটা, যদি একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আপনি দেখবেন যে ফাইনালি এমন কিছু আসবে যে অব্যবস্থাপনা এবং অবহেলা বা অনিয়ম। তবে এই ঘটনার পরপরই পাল্টাপাল্টি পোস্ট চলছে ফেসবুকে। আওয়ামী লীগ সমর্থকরা তারা মনে করছে যে এই সরকার যারা আছেন ক্ষমতায় তারা দেশটা জ্বালাই দিচ্ছেন। আবার অপরদিকে সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি না আসলেও সরকারের খুব কাছের ঘনিষ্ঠ যে মিত্ররা, এনসিপি, তারা এই ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পেয়েছে। কিন্তু আজকের দিনে একটা শব্দ নিয়ে আবার কনফ্লিক্টও আছে যে ফ্যাসিস্টদের দোসর কারা। দর্শক, কিছুক্ষণ আগে বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের ব্লুটুথ বয় সার্জিস আলম তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসে তিনি লিখছেন যে বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না, তো কিভাবে দেখেন? তার বক্তব্য হচ্ছে এগুলা স্বৈরাচারের দোসরদের। এখন স্বৈরাচারের দোসর কারা? জাতীয় পার্টি নাকি ছড়িয়ে ছিটিয়ে থাকা কোনো দল বা কোনো বিশেষ ব্যক্তি? কিন্তু তার বক্তব্য হচ্ছে এই অগ্নিকাণ্ডগুলোর পেছনে স্বৈরাচারের দোসররা দায়ী বা তারা এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটাচ্ছে। কেন? কারণ দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্তের অংশ হিসাবেই সার্জিস আলম দেখছেন যে এই টোটাল ঘটনায় বর্তমান যে সরকার আছে বা শান্ত বাংলাদেশকে অশান্ত করার একটা প্রবণতা, যেন সরকার বেকায়দায় বা চাপে পড়ে। এই বক্তব্য সার্জিস আলম যে নতুন দিছে তারা এগুলা যে যখন সরকারে থাকে এরকম বক্তব্য দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের এই বিমানের যে শাখা, সেই শাখার যিনি ধরেন বিমান উপদেষ্টা আছেন তিনি কি বক্তব্য দিয়েছেন? কিছুদিন আগে তিনি আপনার সেই এলাকা পরিদর্শন করলেন। এখানে বিলিয়নস অফ ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষের স্বপ্ন শেষ হয়ে গেছে, আগুনে পড়ে গেছে বিলিয়নস অফ ডলার। বুঝছেন, এখানে যে পণ্যগুলো মজুদ ছিল, কারণ এটা কার্গো হাউস, মানে পণ্য যেখানে মজুদ করা হয়। তো তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আসলে ঘটনা কি। এখন তো মাত্র আগুন লাগছে, পুরা নিভেও নাই। আমি যখন নিউজটা করছি তখনও থেমে থেমে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা আপনার আবার বাড়তেছে, কমতেছে, আবার সেখানে নানাবিধ সংকট আমরা দেখছি। তো তার বক্তব্য হচ্ছে
একটা তদন্ত কমিটি গঠন করা হবে। এই মুহূর্তে নগদে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নাই, কিন্তু রাজনৈতিক দল হিসাবে সার্জিস আলম তিনি নগদে বক্তব্য দিয়ে দিচ্ছেন, বা ওনার যারা সমর্থক আছেন অথবা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে অনেকেই মনে করতেছেন এই কাজটা আওয়ামী লীগই করছে, কারণ তারা বাংলাদেশকে বা ডক্টর ইউনূসকে চাপে ফেলতে চায়। কিন্তু আমাদের যিনি বিমান উপদেষ্টা আছেন তিনি এখন কোনো মন্তব্য করেননি, বা সরকারের দায়িত্বশীল কোনো জায়গা থেকে এখনো মন্তব্য আসেনি। তাদের বক্তব্য হচ্ছে একটা তদন্ত কমিটি গঠন করা হবে, ইনভেস্টিগেশন হবে, তারপরে এটা সম্পর্কে মন্তব্য করা যাবে। তবে পলিটিক্যাল মন্তব্যগুলো বাংলাদেশকে সবসময় একটা জায়গায় নিয়ে যায় যে সরকারে যে থাকে তিনি মনে করেন তিনি দেশকে ভালোবাসেন, আর বাকি যারা আছে সবাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তে কানেক্টেড। আপনি আসলে কি মনে করেন, এই যে ধারাবাহিক বিভিন্ন ঘটনা ঘটছে এগুলা কি আসলে আওয়ামী লীগের কাজ বা তাদের দোসরদের কাজ, নাকি অনিয়ম, অব্যবস্থাপনা, অবহেলা বা সিস্টেমের বাইরে অনেক কিছু তৈরি হচ্ছে, এগুলো থেকে নজরদারি করে না? যখন ঘটনা ঘটে পুরো বাংলাদেশ কান্দে, দৌড়ায়, টেলিভিশন গরম, এরপরে আবার ভাই যার যার জায়গা মতো শেষে আমরা চলে যাই আরেকটা ঘটনা ঘটার আগ পর্যন্ত। কি মনে হয় আপনার, সার্জিসের দাবি কি সত্যি নাকি মিথ্যা? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে মর্মান্তিক ঘটনা, একই সাথে এর আগেও দুইটা ঘটনা ঘটেছে আপনারা জানেন দর্শক। মানে কয়েকদিন যাবত আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে অগ্নিকাণ্ড, এবং এটা ছোটখাটো নয়, এটা বড় কিছু। তো এই জায়গায় জামাত ইসলামী একটা সচেতন দল হিসেবে, এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে তারা প্রত্যেকটা বিষয় খুব সিরিয়াসলি দেখছে, ক্রিটিক্যালি দেখছে। তো জামাত ইসলামী সন্দেহ করছে জামাতের নানান শঙ্কা যে এটা কোনো ষড়যন্ত্র কিনা, এটা নাশকতা কিনা। আমি দেখলাম যারা এ বিষয়ে এক্সপার্ট, সাবেক বেশ কয়েকজন সেনা কর্মকর্তা, তারা সন্দেহ করছেন যে এটা আওয়ামী লীগ এবং ভারতের রয়ের ষড়যন্ত্র। অতএব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনা, এর মধ্য দিয়ে এটা আরো বেশি সন্দেহ হচ্ছে। সাধারণত বিমানবন্দরে আগুন তেমন লাগে না, এবং যেভাবে লেগেছে এভাবে না। এবং জুলাই সনদ স্বাক্ষরের আগে পরে, মানে যেই জুলাই সনদ বাস্তবায়ন হলে, স্বাক্ষর হয়েছে, আমরা আশা করি বাস্তবায়ন হয়, বাস্তবায়ন হলে আওয়ামী লীগ এবং ভারতের হেজিমনির কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। জুলাই সনদ বাস্তবায়ন হলে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হিসেবে যাত্রা শুরু করবে। এই জায়গায় এই ঘটনাগুলো যথেষ্ট সন্দেহজনক যে জুলাই সনদের আগের 2 দিন আবার পরের দিন বাংলাদেশের ইতিহাস অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এটা স্বাভাবিক নয়, এর পেছনে ভারত এবং আওয়ামী লীগ জড়িত থাকতে পারে। অ্যাট দি সেম টাইম আমি বলতে চাই যে ভারত একের পর এক এটা তদন্ত করতে হবে। তদন্ত শুধু টেকনিক্যাল বিষয় সামনে রেখে করলে হবে না, পলিটিক্যাল মোটিভ এবং কনস্পাইরেসি থিওরি আমলে নিয়ে তদন্ত করতে হবে। আমরা সে আহ্বান জানাই, জামাত ইসলামী সে আহ্বানে জানিয়েছে। আমি জামাতের একটা বিবৃতি পর্যালোচনা করবো এখানে। অ্যাট দি সেম টাইম কথাও বলতে চাই, ভারতের হেজিমনি এখনো বাংলাদেশে ধরে রাখার রাজনীতি করছে বিএনপি, ভারতের দালালি করছে বিএনপি। যেই সময়ে ভারতের ষড়যন্ত্রের বা ভারতের এই নাশকতার আশঙ্কা, এবং ভারতীয় হিন্দুরা বাংলাদেশে ঢুকছে, মুসলমান সেজে পাসপোর্ট নিচ্ছে, এবং বাংলাদেশিদের তারা মব সৃষ্টি করে হত্যা করছে, মানে চারদিকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, এগুলোর সাথে অনেক কোরিলেশনস আছে। আপনি দেখেছেন যে বাংলাদেশের সার্ভিং জেনারেল পালিয়ে গেছে, এখন ইমিগ্রেশন ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। ভারত সরকার হাতে গ্রেপ্তার হয়ে জেলে থাকার কথা ভারতের আইন অনুযায়ী, কিন্তু না, তিনি অভিজাত জায়গায় আছেন এবং আগে পালাতক আরেক জেনারেলের সাথে একই ডেরায় আছেন। এর মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন হুমকির মুখে। ওয়াকার এর জন্য দায়ী থাকতে পারেন, আমরা এটা আগেই বলেছি। কারণ সার্ভিং জেনারেল পালানোর দায় সেনা প্রধানের উপর বর্তায়। পৃথিবীর ইতিহাসে সার্ভিং জেনারেল পালানোর ইতিহাস খুব কম আছে, কারণ সার্ভিং জেনারেল জীবন দিবেন কিন্তু পালাবেন না, এটাই তার এথিক্স। দীর্ঘদিন ট্রেনিং এর মাধ্যমে তিনি এটাই শিখেছেন। তো ওই জেনারেলদের ষড়যন্ত্র কিনা এটা খতিয়ে দেখা উচিত, এবং পালাতক অবস্থায় তারা যে ষড়যন্ত্র করবেন এটা আমরা আগে অনুমান করেছিলাম। তো অগ্নিকাণ্ডের ঘটনা স্বাভাবিক না হয়ে এটা অস্বাভাবিক পলিটিক্যাল হতে পারে। অ্যাটলিস্ট ক্রিটিক্যালি আমাদের অ্যানালাইসিস করতে হবে, তদন্তে এটা আমলে নিতে হবে। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী অনেকটা এ ধরনের সন্দেহ করছে। জামাতের বিবৃতি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান এক বিবৃতি প্রদান করেছেন। প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। তিনি আরো বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে এই বিমানবন্দর শুধু যাত্রী পরিবহনের কেন্দ্র নয়, বরং বাংলাদেশের ভাবমর্যাদার এক গুরুত্বপূর্ণ প্রতীক। এভাবে যদি নিরাপত্তাহীন থাকে, যে আগুন লাগে এয়ারপোর্টে, তাহলে তো বিদেশিরা আসবে না, ইনভেস্টমেন্ট আসবে না। অন্যান্য পলিটিক্যাল স্টেবিলিটি থাকলেও এয়ারপোর্ট যদি নিরাপদ না থাকে, তাহলে আপনি দেশের ভিতরে যতই বিনিয়োগ উপযোগী পরিবেশ তৈরি করেন, আপনি বিনিয়োগ পাবেন না। এজন্য এই বিমানবন্দর কেন্দ্রিক আওয়ামী ভারতীয় ষড়যন্ত্র হয়ে থাকতে পারে, হিসাব মিলে যায়। তো জামাত যেটা বলছে,
গত এক সপ্তাহে দেশের 2 স্থানে রাজধানীর মিরপুর এবং চট্টগ্রাম ইপিজেড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা কি আকস্মিক দুর্ঘটনা নাকি নাশকতা, এ ব্যাপারে আমরা সকলে উদ্বিগ্ন। মানে এই 3টে ঘটনা এটা সন্দেহজনক, জামাত উদ্বিগ্ন। এ ব্যাপারে আমরা সকলে উদ্বিগ্ন। বিমানবন্দরের মতো এমন একটি কৌশলগত স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা নিঃসন্দেহে প্রশাসনিক অব্যবস্থাপনা, অবহেলা ও নিরাপত্তার ঘাটতি এক স্পষ্ট প্রমাণ। এখন দেশের সার্ভিং জেনারেলরা পালিয়ে যেয়ে যদি ষড়যন্ত্র করে, আমাদের সার্বভৌমত্ব আছে কিনা এটি তো প্রশ্নের সম্মুখীন। তিনি বলেন, এই দুর্ঘটনা যদি কোনো গাফিলতি, অব্যবস্থাপনা বা নাশকতার উপাদান থেকে থাকে, এর মানে নাশকতার উপাদান জামাত সন্দেহের মধ্যে রাখছে, তবে তার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা সময়ের দাবি। জামাত ইসলামী পলিটিক্যালি ম্যাচিউর হয়েছে, তার প্রমাণ এটা। কারণ এই ধরনের দুর্ঘটনা ঘটলে অতীতে দেখলাম, ওটাকে দেখতাম যা দুর্ঘটনা বলে আল্লাহর কাছে দোয়া করে এবং কিছু টাকা পয়সা ত্রাণ দিয়ে দায় মুক্তি নিত, কিন্তু না, এটা নাশকতা কিনা অথবা কার ব্যর্থতা এটা ঘটেছে এটা নিয়ে কথা বলতে হবে। পলিটিক্যাল পার্টির প্রধান কাজ এটা। দ্বিতীয় প্রধান কাজ হচ্ছে সহায়তা, এগিয়ে যাওয়া। এই জন্য বিমানবন্দর সহ দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা, অগ্নি নির্বাপক ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। আতঙ্কগ্রস্ত যাত্রী ও সাধারণ মানুষের প্রতি গভীর সহমর্মিতা জানাচ্ছি এবং আমদানি কারক সহ ক্ষতিগ্রস্ত এবং ব্যবসায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি। মানে এখানে বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি এবং অনেকের ইন্টারন্যাশনাল শিডিউল সব এলোমেলো হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য, চাকরি, অনেক কিছু হুমকির মুখে এই ঘটনার মধ্যে দিয়ে। কারণ এটা একটা আন্তর্জাতিক ঘটনা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা এটা ডোমেস্টিক কোনো ঘটনা, এটা আন্তর্জাতিক একটা ঘটনা। ফায়ার ফাইটার সহ সংশ্লিষ্ট বিভিন্ন বাহিনীর সদস্য যারা আগুন নিভানোর কাজে নিয়োজিত আছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় দেশকে সকল দুর্ঘটনা, বিপর্যয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে হেফাজত করুন, আমিন। বাংলাদেশের বা সরকারের সামগ্রিক ব্যবস্থাপনা যে কতটা দুর্বল, এই একটা কেপিআই, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কেপিআই, এই সব জায়গায় নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকা দরকার। ষড়যন্ত্রমূলক হোক আর যেভাবেই হোক না কেন, কেউ যদি এ ধরনের ঘটনা ঘটায়, এটা নিয়ন্ত্রণের সর্বোচ্চ ব্যবস্থা এটা থাকা আগেই উচিত ছিল, কিন্তু কই। উন্নত দেশে আগুন নিভানোর জন্য জাস্ট একটা ক্লিকই যথেষ্ট, রিমোট কন্ট্রোল আর অগ্নি নির্বাপক ব্যবস্থা, ছোট্ট একটা বলের মতো ছেড়ে দেয়, পুরো আগুন নিভে যায়। কত উন্নত সিস্টেম, কিন্তু এখানে সেই সিস্টেম নেই, পাচ্ছে না এবং পুরো সব ছাই হয়ে যাচ্ছে, তারপরে নিভাতে আসছে অথবা তারপরে নিভাতে পারছে না। এই কোনো স্ট্রাকচারে আপনি কোনো উন্নত দেশে এই 21শ শতাব্দীতে আপনি এটা দেখবেন না। এটা সরকারের মহা অব্যবস্থাপনা। হ্যাঁ, বিরাট বনাঞ্চলে যদি আগুন লাগে এটা নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু এই ধরনের স্ট্রাকচারের ভিতরে আগুন এটা নিভানো কয়েক মিনিটের ব্যাপার হওয়া উচিত। এই জন্যে আমরা আহ্বান জানাই, অগ্নি নির্বাপন ব্যবস্থাপনার ক্ষেত্রে বিদেশিদের সহায়তা নেওয়া যেতে পারে। চীন, যুক্তরাষ্ট্র, সেই কোম্পানিকে এই অগ্নি নির্বাপন এই ব্যবস্থাপনার টেন্ডার দেওয়া যেতে পারে। বাংলাদেশের ফায়ার সার্ভিসকে আধুনিকায়নের জন্য যুক্তরাষ্ট্র, চীনের ট্রেনিং এর ব্যবস্থা করা যেতে পারে। মিউচুয়ালি কোঅপারেশন করে কাজ করা যেতে পারে। জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত নিতে হবে। আর এটা ভারত এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র হয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি এবং ওয়াকারের ব্যর্থতা এই জন্য দায়ী। কারণ সার্ভিং জেনারেল পালায়, তারা পালিয়ে শত্রু দেশে আশ্রয় নেয়, এ ধরনের ঘটনা তো ঘটাতেই পারে। এদিকে শাহজালাল বিমানবন্দরে আগুনের খবর এবার আন্তর্জাতিক গণমাধ্যমে। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগা আগুনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। শনিবার দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো সেকশনে আগুন লাগে, পরে তা ছড়িয়ে পড়ে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে শনিবার দুপুরে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। সংবাদ মাধ্যম এএফপির এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে বিমানবন্দরের মূল যাত্রী টার্মিনালটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়নি, যদিও ঘন কালো ধোঁয়া পুরো রানওয়ে জুড়ে ছড়িয়ে পড়ে, যা বিমান চলাচলে বাধা সৃষ্টি করে। দ্য নিউ ইয়র্ক টাইমসে এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়া কয়েক কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান ছিল। উল্লেখ্য,
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন আমদানি পণ্য রাখার স্থান কার্গো সেকশনে আগুন লাগার পরপরই নেভাতে ছুটে যায় ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট, যুক্ত হয় সেনা, বিমান ও নৌবাহিনীর ইউনিটও। অগ্নিকাণ্ডের পর দেশের প্রধান বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ঢাকায় নামতে না পেরে অন্য বিমানবন্দরে গিয়েছে ১ ডজনেরও বেশি ফ্লাইট।